হুম আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো মানে এটা এমন একটা ঘটনা যা মানব ইতিহাসের মোড় চিরতরে ঘুরিয়ে দিয়েছিল। যারা আজ আমাদের এই গভীর বিশ্লেষণ শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার ৯ মার্চ ২০২৬। কিন্তু আমরা আজ ফিরে যাব ১৯৬১ সালের ১২ই এপ্রিলের সেই ঐতিহাসিক দিনটিতে। হ্যাঁ, সেই দিনটিতেই মহাকাশযান ভস্টাক 1-এ চড়ে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেছিলেন ইউরি গ্যাগারিন। তিনি ছিলেন প্রথম মানুষ যিনি মহাশূন্যের নিকষ কালো আধারে ভাসতে ভাসতে আমাদের এই নীল গ্রহটিকে দেখেছিলেন। ঠিক, কিন্তু আজকের এই আলোচনা শুধু ওই প্রথম মানুষ মহাকাশে গিয়েছিলেন এই সাধারণ তথ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উইকিপিডিয়ার ২-৪ লাইনের বর্ণনার বাইরে গিয়ে আমরা গ্যাগারিনের জীবনের অজানা অধ্যায়গুলো তুলে আনার চেষ্টা করব। একদম তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণের জন্য আমরা বেশ কিছু অত্যন্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র একত্র করেছি। এর মধ্যে রয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা, ১৯৬১ সালের মে মাসে প্রকাশিত সোভিয়েত লাইফ ম্যাগাজিন, মহাকাশ গবেষণার ঐতিহাসিক নানা আর্কাইভ, বিবিসি এবং উইকিপিডিয়ার বিস্তারিত সব নিবন্ধ। এই উৎসগুলো ঘেঁটে আমরা এমন কিছু তথ্য বের করে এনেছি যা সচরাচর শোনা যায় না, তাই না? ঠিক বলেছেন। গ্যাগারিনের ব্যক্তিগত জীবনের কঠিন সংগ্রাম, মহাকাশ যাত্রার নেপথ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সব বিপদ, স্নায়ুযুদ্ধের সময়কার তীব্র রাজনৈতিক চাপ, আর সেই ঐতিহাসিক ১০৮ মিনিটের মহাকাশ সফরের রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর খুঁটিনাটিও আজ উঠে আসবে। তো বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। এত বড় একটা অর্জনের গল্প সাধারণত কোনো জিনিয়াস বা বিশাল সুবিধাপ্রাপ্ত মানুষের জীবন দিয়ে শুরু হয় বলে আমরা ভাবি। কিন্তু গ্যাগারিনের শুরুটা তো একদম উল্টো ছিল। হ্যাঁ, সম্পূর্ণ উল্টো। তিনি কোনো রাজপরিবার বা অত্যন্ত প্রভাবশালী কোনো বংশের সন্তান ছিলেন না। তার জন্ম হয়েছিল ক্লুসিনো নামের এক অখ্যাত গ্রামের এক অতি সাধারণ দরিদ্র কৃষক পরিবারে। আর ছোটবেলাতেই তাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হল, তখন নাৎসি বাহিনী তাদের গ্রাম দখল করে নেয়। হ্যাঁ, আমি পড়ছিলাম যে জার্মান এক অফিসার তাদের বাড়ি দখল করে নিয়েছিল। পুরো পরিবারটিকে তখন টানা ১ বছর ৯ মাস একটি ছোট অন্ধকার মাটির ঘরে অত্যন্ত মানবেতর অবস্থায় দিন কাটাতে হয়েছিল। এই কঠিন অতীতটাই কিন্তু গ্যাগারিনের মানসিক কাঠামোর ভিত্তি করে দিয়েছিল। সাধারণ মানুষের ধারণার বাইরে গিয়ে যদি আমরা তার জীবনের এই সময়টাকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে অভাব আর প্রতিকূলতা তাকে ভেঙে দেওয়ার বদলে মানসিকভাবে আরও দৃঢ় করেছিল। ইস্পাতের মতো কঠিন করেছিল বলা যায়। ঠিক তাই। যুদ্ধ শেষ হওয়ার পর খুব অল্প বয়সে, মাত্র ১৫ বছর বয়সেই তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয় সংসারের হাল ধরার জন্য। তিনি একটি কারখানায় ঢালাইকার বা ফাউন্ড্রি ওয়ার্কার হিসেবে কাজ শুরু করেন। একটু ভেবে দেখা যেতে পারে পরিস্থিতিটা। প্রতিদিন চুল্লির প্রচণ্ড তাপ, আগুনের আঁচ আর গুলিত ধাতুর সাথে লড়াই করতে হয়। সেখান থেকে কিভাবে একজন তরুণ নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন তা সত্যিই যে কোনো মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণার বিষয়। আর এই স্বপ্নের শুরুটা কিন্তু দারুণ একটা ঘটনা থেকে হয়েছিল। একদম। আমাদের আর্কাইভের তথ্যগুলো ঘাঁটতে গিয়ে একটি চমৎকার বাস্তব উদাহরণের খোঁজ মিলেছে। ছোটবেলায় গ্যাগারিন একদিন দেখেছিলেন একটি ক্ষতিগ্রস্ত সোভিয়েট যুদ্ধবিমান তাদের গ্রামের কাছে একটি জলার মধ্যে জরুরি অবতরণ করছে। বিমানটি প্রায় আছড়ে পড়ার উপক্রম হয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু পাইলট অত্যন্ত সাহসিকতার সাথে নিজের জীবন বাজি রেখে বিমানটিকে মাটিতে নামিয়ে আনেন। অন্য আরেকটি বিমানও তাকে পাহারা দিয়ে নিচে নেমে আসে। সেই বৈমানিকদের একে অপরের প্রতি আত্মত্যাগ। ঠিক, তাদের সেই বিখ্যাত প্রবাদ, দিতে হয় দেবে যান, বাঁচাবে সাথীর প্রাণ। এই বিষয়টি ছোট্ট গ্যাগারিনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আকাশ আর ওড়ার প্রতি তার যে একটা অদম্য আকর্ষণ তৈরি হল তার কোনোদিন কমেনি। আর এই আকর্ষণের পালে হাওয়া লাগিয়েছিল সে যুগের বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় সব উন্নতি। রুশ বিজ্ঞানী কনস্টান্টিন সিওলকোভস্কির মহাকাশ যাত্রা নিয়ে লেখা তাত্ত্বিক রচনাগুলো গ্যাগারিনকে দারুণভাবে নাড়া দেয়। সিওলকোভস্কি তো ভবিষ্যদ্বাণী করেছিলেন যে মানুষ চিরকাল পৃথিবীতে বাধা থাকবে না। হ্যাঁ, তিনি বলেছিলেন মানুষ একদিন বায়ুমণ্ডলের সীমা ছাড়িয়ে মহাশূন্য জয় করবে। এরপর ১৯৫৭ সালে যখন সোভিয়েত ইউনিয়ন সফলভাবে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুতনিক 1 উৎক্ষেপণ করল, তখন গ্যাগারিনের সামনে যেন একটা নতুন দিগন্ত খুলে গেল। তিনি বুঝতে পারলেন মানুষের মহাকাশযাত্রা আর কেবল কল্পবিজ্ঞানের পাতায় আটকে নেই।
এই উপলব্ধি তাকে মহাকাশচারী হওয়ার সেই অত্যন্ত গোপন ও প্রতিযোগিতামূলক মিশনে নামতে উদ্বুদ্ধ করেছিল। তবে ভস্টক প্রোগ্রামের সেই নির্বাচন প্রক্রিয়াটিও কিন্তু ছিল চরম গোপনীয় এবং অমানবিক রকমের কঠিন। সারা দেশ থেকে বাছাই করা বৈমানিকদের নিয়ে শুরু হয় এই প্রক্রিয়া। কঠিন সব শারীরিক ও মানসিক পরীক্ষা। বিশেষ করে সেন্ট্রিফিউজ মেশিনে প্রবল চাপ সহ্য করা। হ্যাঁ, যারা সেন্ট্রিফিউজ বিষয়টি ঠিক ধরতে পারছেন না তাদের জন্য বলি, এটি এমন একটি যন্ত্র যা নভোচারীদের একটি ছোট্ট ক্যাপসুলে বসিয়ে তীব্র বেগে ঘোরাতে থাকে। এর ফলে মহাকাশযানের উৎক্ষেপণের সময়কার প্রবল চাপ বা জি ফোর্সের একটা কৃত্রিম পরিবেশ তৈরি হয়। ঠিক, মনে হয় বুকের ওপর কয়েকশো কেজির পাথর চেপে বসেছে এবং শ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। এর পাশাপাশি ছিল আইসোলেশন চেম্বারে দিনের পর দিন সম্পূর্ণ একা কাটানো। সব মিলিয়ে এক অমানসিক পরিশ্রমের পর চূড়ান্তভাবে ৬ জনকে নির্বাচন করা হয়, আর সেই ৬ জনের মধ্যে গ্যাগারিন ছিলেন অন্যতম। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে সেই সময়কার স্নায়ুযুদ্ধের চরম চাপের বিষয়টিও আমাদের বিবেচনায় রাখতে হবে। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, কে কার আগে মহাকাশে মানুষ পাঠাবে তা নিয়ে চলছিল এক নীরব কিন্তু স্নায়ুক্ষী লড়াই। আর এই রাজনৈতিক ও স্নায়ুবিক চাপের ময়দানে সোভিয়েত স্পেস প্রোগ্রামের প্রধান ডিজাইনার সের্গেই কোরোলেভ এবং নভোচারীদের মধ্যে একটি বড় বিতর্কের সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, কোরোলেভ চেয়েছিলেন পুরো মহাকাশ যাত্রাটি হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড। এর একটা যৌক্তিক কারণও ছিল। কারণ শূন্য অভিকর্ষে বা জিরো গ্র্যাভিটিতে মানুষের মস্তিষ্ক বা শরীর কিভাবে কাজ করবে, মানুষ আদৌ নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে পারবে কিনা, তা তখনও বিজ্ঞানের কাছে ছিল এক অজানা রহস্য। কিন্তু গ্যাগারিন সহ অন্য নভোচারীরা এর তীব্র বিরোধিতা করেছিলেন। তারা ছিলেন দক্ষ বৈমানিক। তারা চেয়েছিলেন বিপদের সময় ম্যানুয়াল কন্ট্রোল বা নিজেদের হাতে নিয়ন্ত্রণের ক্ষমতা। আর এই বিতর্কের অবসান হয়েছিল দারুণ একটা আবসের মাধ্যমে। আবসটা বেশ অদ্ভুত ছিল, তাই না? হ্যাঁ, কোরোলেভ শেষ পর্যন্ত একটি সিল করা খামের ভেতর ম্যানুয়াল নিয়ন্ত্রণের গোপন কোড লিখে গ্যাগারিনের নভোযানে লিখে দিয়েছিলেন, যাতে চরম বিপদের মুহূর্তে গ্যাগারিন চাইলেই নিজেই নভোযানটি নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু প্রস্তুতির এই পর্বটি মোটেও বিপদমুক্ত ছিল না। আমাদের আজকের সংগৃহীত তথ্যগুলোর মধ্যে এমন একটি মর্মান্তিক ঘটনার উল্লেখ আছে যা স্পেস রেসের ইতিহাসে সচরাচর এতটা গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় না। সেখানে একটি ছোট্ট স্ফুলিঙ্গ থেকে হঠাৎ আগুন লেগে যায় এবং অত্যন্ত মর্মান্তিকভাবে বোন্ডারেঙ্কো পুড়ে মারা যান। এই ঘটনাটি সোভিয়েত স্পেস প্রোগ্রামে এবং বিশেষ করে গ্যাগারিনের সহকর্মীদের মাঝে এক বিশাল শোকের ছায়া ফেলেছিল। বোন্ডারেঙ্কোর এই মর্মান্তিক মৃত্যু গ্যাগারিন এবং অন্য নভোচারীদের উপর কী পরিমাণ মানসিক চাপ সৃষ্টি করেছিল তা সহজেই অনুমেয়। মহাকাশ যাত্রা যে শুধুই এক রোমাঞ্চকর অভিযান নয়, বরং এর প্রতিটি পদক্ষেপে যে মৃত্যুর হাতছানি লুকিয়ে আছে তা তাদের চোখের সামনেই নির্মমভাবে প্রমাণিত হয়েছিল। কিন্তু তারপরও গ্যাগারিন পিছপা হননি। এত বড় একটা ট্র্যাজেডির পরও নিজের লক্ষ্য স্থির রাখা এবং মৃত্যুকে জয় করার সাহস দেখানোই প্রমাণ করে যে তিনি মানসিকভাবে কতটা শক্তিশালী ছিলেন। এরপর এলো সেই ঐতিহাসিক দিন, ১৯৬১ সালের ১২ই এপ্রিল। বাইকনুর কসমোড্রোমে তখন টান টান উত্তেজনা। সকাল ৯টা বেজে ৭ মিনিটে বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। ভস্টক 1 নভোযানটি যখন রকেটের পিঠে চড়ে আকাশের দিকে তীব্র বেগে ছুটতে শুরু করল, তখন ককপিটে বসে গ্যাগারিন অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এবং প্রবল উৎসাহে চিৎকার করে বলে উঠলেন, পয়খালি! যার অর্থ চলুন যাই অথবা আমরা চলেছি। এটি শুধু একটি শব্দ ছিল না, এটি ছিল অজানার পথে মানবজাতির প্রথম পদক্ষেপের এক স্বতঃস্ফূর্ত উল্লাস। আর মহাকাশে পৌঁছে গ্যাগারিন যে দৃশ্য দেখেছিলেন তা ছিল মানুষের কল্পনারও অতীত। ১৯৬১ সালের সোভিয়েট লাইফ ম্যাগাজিনে প্রকাশিত গ্যাগারিনের নিজের বর্ণনা অনুযায়ী পৃথিবীর রূপ ছিল আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য। তিনি দেখেছিলেন পৃথিবীর উপরিভাগের দিগন্তের রেখাটি উজ্জ্বল কমলা রঙের। সেই কমলা আভা ক্রমশ পরিবর্তিত হয়ে অসম্ভব সুন্দর একটি নীল আভায় রূপ নেয়। এরপর সেই নীল রং ধীরে ধীরে গাঢ় হয়ে বেগুনি এবং সবশেষে নিকষ কালো মহাশূন্যে মিশে যায়। পৃথিবীতে বসে আমরা যে রংধনু দেখি, গ্যাগারিন মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের এমন এক রঙের খেলা দেখেছিলেন যা এর আগে কোনো মানব চক্ষু দেখেনি। এখানটাতেই কিন্তু বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে।
মহাকাশের দৃশ্য তো বটেই, শূন্য অভিকর্ষে গ্যাগারিনের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাও ছিল দারুণ জাদুকরী। হ্যাঁ, আমরা যারা পৃথিবীতে থাকি তারা অনেক সাধারণ জিনিসকে স্বাভাবিক বলে ধরে নিই, কিন্তু মহাকাশে ওজনহীন অবস্থায় গ্যাগারিন একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হন। তার কাছে থাকা টিউব থেকে এক ফোঁটা জল বের হয়ে আসে। পৃথিবীর মাধ্যাকর্ষণ না থাকায় সেই জল কিন্তু নিচে পড়ে যায়নি বা ছড়িয়েও যায়নি। একদমই না, বরং সেই এক ফোঁটা জল শূন্যে ভাসতে থাকে এবং পৃষ্ঠটান বা সারফেস টেনশনের কারণে একটি নিখুঁত গোলাকার গোলকে পরিণত হয়। একটু ভাবুন বিষয়টা, পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে মহাশূন্যের ভাসমান অবস্থায় এক ফোঁটা জল যে কতটা জাদুকরী রূপ নিতে পারে তা গ্যাগারিনকে চরমভাবে মুগ্ধ করেছিল। তিনি সেই ভাসমান জলের গোলকটির দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিলেন। সাধারণ একটি দৈনন্দিন জিনিস যে মহাকাশে এতটা অসাধারণ হয়ে উঠতে পারে, এটি তারই এক দারুণ দৃষ্টান্ত। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই যে ১০৮ মিনিটের যাত্রা, এটি মানবজাতির চিন্তার জগৎকে চিরতরে বদলে দিয়েছিল। হাজার হাজার বছর ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে কেবল কল্পনা করেছে, কিন্তু গ্যাগারিন প্রমাণ করে দিলেন যে মানুষ চাইলেই সেই আকাশকেও জয় করতে পারে। মহাকাশ নিয়ে মানুষের এতদিনের সব ভয়, শঙ্কা এবং মিথ সবকিছু এই একটা যাত্রার মাধ্যমে ভুল প্রমাণিত হয়েছিল। মানুষ বুঝতে পেরেছিল যে শূন্য অভিকর্ষে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় না, বরং মানুষ সেখানেও বেঁচে থাকতে, চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে এবং কাজ করতে সক্ষম। কিন্তু এই যাত্রা পুরোটাই যে মসৃণ ছিল তা কিন্তু নয়। পৃথিবীর বুকে ফিরে আসার পথটি ছিল চরম আতঙ্কের। ঠিক, ভস্টক 1 নভোযানটি তার নির্ধারিত উচ্চতা ছাড়িয়ে অনেক ওপরে উঠে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক কাজ করছিল না। বিপদের গভীরতাটা বুঝতে হলে একটু বৈজ্ঞানিক দিকটা দেখতে হবে। যদি নভোযানের রেট্রো রকেট বা যে রকেটগুলো বিপরীত দিকে ফায়ার করে মহাকাশযানের গতি কমিয়ে পৃথিবীতে ফিরে আসতে সাহায্য করে, সেগুলো যদি কাজ না করত, তবে প্রাকৃতিকভাবে কক্ষপথ থেকে ধীরে ধীরে নিচে নেমে পৃথিবীতে ফিরে আসতে ভস্টক 1-এর অন্তত ২০ দিন সময় লাগত। কিন্তু সমস্যা হল গ্যাগারিনের কাছে রসদ বলতে গ্যাগারিনের কাছে খাবার এবং সেই অতি প্রয়োজনীয় জল মজুদ ছিল মাত্র ১০ দিনের জন্য। অর্থাৎ যদি কোনো কারণে রকেট ফেল করত, তবে মহাকাশেই অনাহারে এবং তৃষ্ণায় তার মৃত্যু অবধারিত ছিল। ১০ দিনের খাবার ও জল নিয়ে ২০ দিনের আটকে পড়ার ঝুঁকি। বিপদ শুধু সেখানেই থেমে থাকেনি। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় একটি মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নভোযানের যে অংশটি বা সার্ভিস মডিউলটি রি-এন্ট্রির আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, যারা ভাবছেন সার্ভিস মডিউল কি, এটা মূলত নভোযানের পেছনের অংশ যেখানে ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রপাতি থাকে। হ্যাঁ, সেই অংশটি ঠিকমতো আলাদা হয়নি। মোটা কিছু তারের মাধ্যমে সেটি মূল ক্যাপসুলের সাথে আটকে ছিল। এর ফলে পুরো ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে চরম গতিতে প্রবেশ করার সময়ে পাগলের মতো ঘুরতে থাকে। বাইরে তখন বায়ুমণ্ডলের ঘর্ষণে তৈরি হওয়া আগুনের কুণ্ডলী, আর ভেতরে গ্যাগারিন তীব্র বেগে ঘুরছেন, যেখানে জি ফোর্স স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বেশি হয়ে গিয়েছিল। এই অবস্থা চলেছিল প্রায় ১০ মিনিট, যতক্ষণ না প্রচণ্ড তাপের কারণে ওই আটকে থাকা তারগুলো পুড়ে ছিঁড়ে যায় এবং ক্যাপসুলটি স্থিতিশীল হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয় এবং আমাদের স্নায়ুযুদ্ধের সময়কার রাজনীতির দিকে ফিরে তাকাতে বাধ্য করে। সোভিয়েত ইউনিয়ন এই প্রযুক্তিগত ত্রুটিগুলোর কথা বছরের পর বছর ধরে বিশ্বের কাছে গোপন রেখেছিল। শুধু ত্রুটি নয়, তারা একটি বড় সত্যও লুকিয়ে রেখেছিল। আন্তর্জাতিক অ্যারোনটিক্যাল ফেডারেশন বা FAI এর নিয়ম অনুযায়ী কোনো মহাকাশ যাত্রাকে বিশ্ব রেকর্ড হিসাবে স্বীকৃতি পেতে হলে নভোচারীকে তার নভোযানের ভেতরে থেকেই পৃথিবীতে নিরাপদে অবতরণ করতে হতো। কিন্তু ভস্টক 1-এর ল্যান্ডিং সিস্টেম ততটা উন্নত ছিল না যে মানুষের ওজনসহ নিরাপদে মাটিতে আছড়ে পড়তে পারে। তাই গ্যাগারিন আসলে মাটি থেকে প্রায় ৭ কিলোমিটার ওপরে থাকতেই ইজেক্ট করে বা প্যারাশুটের মাধ্যমে নভোযান থেকে আলাদা হয়ে ল্যান্ড করেছিলেন। আর সোভিয়েত ইউনিয়ন জানত যে এই সত্য প্রকাশ পেলে তাদের স্পেস রেসের এই ঐতিহাসিক রেকর্ডটি হয়তো বাতিল হয়ে যেতে পারে। স্নায়ুযুদ্ধের ওই চরম উত্তেজনাকর সময়ে আমেরিকার চেয়ে পিছিয়ে পড়ার বা নিজেদের অর্জনকে ছোট হতে দেওয়ার কোনো সুযোগ তারা নিতে চায়নি, তাই তারা দীর্ঘদিন এই তথ্য সযত্নে গোপন রেখেছিল।
যাই হোক, চরম বিপদের পর গ্যাগারিন যখন রাশিয়ার অ্যাঙ্গেলস শহরের কাছের একটি মাঠে প্যারাশুটে করে অবতরণ করলেন, তখন সেখানে এক দারুণ মজার ঘটনা ঘটেছিল। সত্যি, দৃশ্যটা ভাবলেই হাসি পায়। আন্না তাকথারাওয়া নামের এক বয়স্ক নারী তার নাতনিকে নিয়ে মাঠে আলু বুনছেন, আর হঠাৎ আকাশ থেকে উজ্জ্বল কমলা রঙের স্পেসস্যুট পরা আর মাথায় বিশাল হেলমেট দেওয়া একজন মানুষ নেমে এলো। সাধারণ মানুষের কাছে তো এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী ভেবে অজ্ঞান হয়ে যাওয়ার জন্য এর চেয়ে বড় কোনো কারণ আর লাগে না। তারা ভয়ে পিছিয়ে যাচ্ছিল। তখন গ্যাগারিন তাদের দিকে এগিয়ে গিয়ে তার সেই বিখ্যাত উক্তিটি করেন, ভয় পাবেন না, আমি একজন বন্ধু, কমরেডস, আমি আকাশ থেকে আসিনি, আমি মহাকাশ থেকে এসেছি। সত্যিই এক অবিস্মরণীয় মুহূর্ত। একজন মানুষ সদ্য মহাকাশ থেকে ফিরে এসে কতটা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারেন, এটি তার একটা চমৎকার উদাহরণ। তবে ইতিহাস ঘাঁটলে দেখা যায়, বিখ্যাত মানুষদের ঘিরে অনেক মিথ বা ভুল ধারণাও তৈরি হয়। গ্যাগারিনকে নিয়েও এমন একটি জনপ্রিয় মিথ প্রচলিত আছে। হ্যাঁ, অনেকেই বিশ্বাস করেন যে মহাকাশে গিয়ে গ্যাগারিন নাকি রেডিওতে বলেছিলেন, আমি এখানে ওপরে কোনো ঈশ্বরকে দেখতে পাচ্ছি না। এই কথাটি বিশ্বজুড়ে দারুণভাবে ছড়িয়ে পড়েছিল এবং আজও অনেকে এটি বিশ্বাস করেন। এই মিথটি নিয়ে একটু পরিষ্কার আলোচনা করা প্রয়োজন। আজকের গভীর বিশ্লেষণে আমরা এই ভুল ধারণাটি ভেঙে দিতে চাই। গ্যাগারিন কি সত্যি এমন কোনো কথা বলেছিলেন? একেবারেই না। ঐতিহাসিক তথ্য প্রমাণ এবং ওই ১০৮ মিনিটের সমস্ত রেডিও ট্রান্সক্রিপ্ট তন্ন করে বিশ্লেষণ করে পরিষ্কার দেখা গেছে যে গ্যাগারিন কখনোই এমন কথা বলেননি। মূলত তৎকালীন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ এই কথাটি বলেছিলেন। তিনি রাষ্ট্রীয় মতাদর্শ প্রচার করতে গিয়ে বলেছিলেন, গ্যাগারিন মহাকাশে গেল অথচ সেখানে কোনো ঈশ্বরকে দেখতে পেল না। মানুষের মুখে মুখে এই উক্তিটি পরে গ্যাগারিনের নামে ছড়িয়ে পড়ে। গ্যাগারিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু কর্নেল ভ্যালেন্টিন পেট্রভ পরে নিশ্চিত করেছেন যে গ্যাগারিন এমন কথা বলতেই পারেন না। কারণ গ্যাগারিন নিজে ছোটবেলায় অর্থোডক্স চার্চে ব্যাপটিস্ট হয়েছিলেন এবং তিনি ব্যক্তিগত জীবনে ধর্মকে সম্মান করতেন। তাহলে এই সব কিছুর অর্থ কী দাঁড়াচ্ছে? গ্যাগারিনের প্রকৃত উপলব্ধি কী ছিল? মহাকাশ থেকে ফিরে তিনি আসলে কি বার্তা দিতে চেয়েছিলেন? পৃথিবীতে ফিরে তিনি একটি চিরকুট লিখেছিলেন যা আজও আমাদের গভীরভাবে ভাবায়। তিনি লিখেছিলেন, মহাকাশ যানে করে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময়ে আমি দেখেছি আমাদের এই গ্রহটি কতটা সুন্দর। মানুষ, আসুন আমরা এই সৌন্দর্যকে ধ্বংস না করে একে রক্ষা করি এবং আরও বৃদ্ধি করি। এটাই ছিল গ্যাগারিনের আসল দর্শন। আজকের এই আলোচনার সবগুলো উৎস থেকে পাওয়া মূল শিক্ষাটি কিন্তু এখানেই লুকিয়ে আছে। সীমাবদ্ধ প্রযুক্তি, অসীম ঝুঁকি এবং প্রচণ্ড রাজনৈতিক চাপের মাঝেও একজন মানুষের অসীম সাহস কিভাবে মানবজাতিকে একটি সম্পূর্ণ নতুন যুগে প্রবেশ করিয়েছিল, গ্যাগারিন তারই চূড়ান্ত উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে মানুষের কৌতূহল এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো অজানাকেই জয় করা সম্ভব। একদম। আর এ কারণেই আজকের দিনেও এই ইতিহাস জানা এতটা জরুরি। এটি শুধু অতীতের কোনো গল্প নয়, এটি মানুষের সক্ষমতার এক দারুণ দলিল। অবশ্যই। আচ্ছা, আজকের এই আলোচনা শেষ করার আগে একটি গভীর প্রশ্ন শ্রোতাদের চিন্তার জন্য রেখে যেতে চাই। গ্যাগারিন মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে এমন এক বিশ্ব দেখেছিলেন যার মাঝে কোনো সীমানার কাঁটাতার নেই, কোনো দেশের কৃত্রিম বিভাজন নেই। পুরোটাই একটা অখণ্ড সুন্দর নীল গ্রহ। অথচ তার এই মহাকাশ যাত্রাটি ছিল সীমানায় বিভক্ত এবং রাজনৈতিক প্রতিযোগিতায় উন্মত্ত একটি পৃথিবীরই ফসল। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের সেই বিভাজনের ফলশ্রুতিতেই তিনি মহাকাশে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে মানুষের দৃষ্টিভঙ্গি যদি এতটাই গভীরভাবে বদলে যায়, তবে আজকের দিনের বিশ্ব নেতারা যদি মাত্র একবার সেই ১০৮ মিনিটের যাত্রা করার সুযোগ পেতেন, তাহলে কি আমাদের এই হানাহানিতে লিপ্ত বিভাজিত পৃথিবীটা একটু অন্যরকম হতো? খুব সুন্দর একটি ভাবনা। এই প্রশ্নের উত্তর খোঁজার ভার আজ যারা শুনছেন তাদের চিন্তার জগতেই ছেড়ে দেয়া হলো। অজানাকে জানার এই যাত্রা অব্যাহত থাকুক। আগামী গভীর বিশ্লেষণে আবার কথা